নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। শোলে সিনেমাতে একটা ডায়লগ অনেকেরই মনে আছে, ঘোড়া ঘাস সে দোস্তি করেগা তো খায়গা ক্যা। ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? তো সেই সূত্র মেনে আজকাল সমাজসেবকরাও সমাজসেবা করে গাড়ি বাড়ি করেন। দেশের সেবা যারা করেন তাদের সংক্ষেপে এমপি এমএলএ বলা হয়। তাদের যোগ্যতার কোনো মাপকাঠি নেই, কিন্তু মাইনে বিরাট। মাইনের চেয়ে অন্য আরো রোজগারের পথও প্রশস্ত। এসব আমরা বিলক্ষণ জানি, আর এটাকেই তো চলতি ভাষায় প্র্যাগম্যাটিজম বলা হয়। এটাই তো দস্তুর। হিসেবের পাতা খুলে দেখুন, মাইনেতা ওয়েবসাইট সার্চ করুন। এমপি বা এমএলএ হবার 5 বছরের মধ্যে এদের প্রত্যেকেই কোটিপতি। ওই হিসেবই বলছে আমাদের সাংসদদের 83% কোটিপতি। এতে অবাক হওয়ার কিছু নেই, বরং বাকি 17% যে কোন কারণে ওই কোটিপতিদের দলে নাম লেখাতে পারল না তা নিয়েও গবেষণা হওয়া উচিত। এই রাজনীতিবিদদের এক বড় অংশ ওকালতি করেন। তাদের মধ্যে অনেকে বিরাট বড় উকিল, ব্যারিস্টার। একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন, শিরীষ বসু, শরৎচন্দ্র বসু এই বাংলায় রাজনীতি করেছেন। ওকালতির বিরাট নাম। কিন্তু এনারা বহু মামলা বিনি পয়সাতেই লড়তেন। অরবিন্দর হয়ে চিত্তরঞ্জন সওয়াল করেছিলেন, 1 পয়সা নেননি। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অভিযোগে যে বিপ্লবীরা গ্রেফতার হয়েছিলেন তাদের হয়ে দাঁড়িয়েছিলেন শরৎ বসু, শিরীষ বসু, 1 পয়সাও নেননি। নেতাজির আইএনএ সেনাবাহিনীর হয়ে সওয়াল করতে নেমেছিলেন জওহরলাল নেহরু। না, পয়সা নেবার প্রশ্নই ছিল না। বহু পরে 1974-এর ঐতিহাসিক রেল ধর্মঘটের সময় শ্রমিক কর্মচারীদের হয়ে কোর্টে সওয়াল করতে নেমেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। না, উনিও 1 পয়সা নেননি। এরকম বহু উদাহরণ আছে। কিন্তু এখন দিনকাল পাল্টেছে। জানা গেল চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ করেছিলেন যে যুবক যুবতীরা, তাদের হয়ে মামলা লড়ার জন্য যে উকিলরা নেমেছিলেন, ওই বেকার ছেলেমেয়েরা তাদের পেছনেই খরচ করেছেন 27 লক্ষ টাকা। হ্যাঁ, সেটাই বিষয় আজকে। 27 লক্ষ টাকা চাকরি প্রার্থীদের ওকালতি করার জন্য। শিক্ষক নিয়োগ ঘিরে আদালত আর প্রার্থীদের টানাপোড়েন চলছেই। উঠেছে গুরুতর দুর্নীতির প্রশ্ন। অভিযোগ, অযোগ্য প্রার্থীদের মোটা অর্থের বিনিময়ে বস্তুত বিক্রি হয়েছে চাকরি। তা নিয়ে অভিযোগকারীরা আদালতে গিয়েছেন। আদালতের নির্দেশে একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। ময়দানে লাগাতার ধর্নায় রয়েছেন প্রার্থীদের একাংশ। তাদের ভরসা আদালত। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজছেন ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন শিক্ষক প্রার্থীরা। তাদের দাবি, দিনের পর দিন মামলা চলছে। সেই মামলা বাবদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার জুনিয়ররা মিলে ইতিমধ্যে 27 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন। সংবাদ মাধ্যমের সামনেই তারা সে কথা বলেছেন। কর্মহীন যুবক যুবতীদের কাছ থেকে অর্থ নিয়ে মামলা লড়লেও তাদের সুরাহা কিছু হয়নি। ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় বসা চাকরি প্রার্থীদের এক প্রতিনিধি দল সম্প্রতি শাসকের দলের মুখপাত্রের সঙ্গে বিভাগীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান। কথা প্রসঙ্গে মামলা লড়তে তাদের বিপুল খরচের প্রসঙ্গ তোলেন। কলকাতা প্রাক্তন মেয়র বিকাশবাবু বিশিষ্ট আইনজীবীও বটে। একই সঙ্গে তিনি সিপিএম এর রাজ্য নেতা ও রাজ্যসভার সদস্য। পেশাগত নয়, নীতিগত কারণে তিনি বেকার কর্মপ্রার্থীদের ন্যায্য চাকরি পাইয়ে দিতে সক্রিয় বলেই প্রচার। কিন্তু তিনি ও তার সহযোগী জুনিয়র মিলিয়ে মোটা টাকা পারিশ্রমিক নেওয়ার প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। প্রশ্নটা পেশার নয়, বামপন্থী নৈতিকতার। তখন গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে নেমেছেন দেশের মানুষ। স্কুল কলেজ ছেড়েছেন শিক্ষক ছাত্ররা, আদালত বয়কট করেছেন বাঘা বাঘা উকিলেরা। কিন্তু চট্টগ্রামের মানুষ অবাক হয়ে দেখেছিল। কাঠগড়ায় দাঁড়ানো অনন্ত সিংহ অবাক হয়েই দেখেছিলেন আদালতে এসেছেন শরৎ বসু। বলেছেন, আই অ্যাপিয়ার অন বিহাফ অফ অনন্ত সিংহ। শরৎ বসু সেই সময় একবার আদালতে সওয়াল করার জন্য 3000 টাকা নিতেন। তিনি বিনা পয়সায় সেদিন সওয়াল করতে নেমেছিলেন। 74-এর রেল ধর্মঘট। রেল ধর্মঘটের নেতারা জেলে। চাকরি গেছে 14-1-এর ধারায়। যারা বাইরে আছেন তারা গেছেন সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে। মামলা হাইকোর্টে উঠেছে। দিনের পর দিন সওয়াল করেছেন সোমনাথ বাবু, 1 পয়সাও নেননি। এরা পয়সা কেন নেননি? কারণ তারা মনে করেছিলেন যাদের হয়ে তারা আইনি লড়াই করছেন তাদের লড়াইকে সমর্থন করা উচিত। সেই লড়াইটা তারা হয়তো রাস্তায় লড়ছেন না, কিন্তু এই লড়াই শুধু আইনজীবী হিসেবেই নয়, সাধারণভাবেও তারা সমর্থন করছেন। বহু রাজনীতিবিদ, উকিল, ব্যারিস্টারেরা বিনা পয়সায় বহু মামলা লড়েছেন শুধুমাত্র ওই কারণে। আর কোথায় তারাও পয়সা নিয়েছেন?
যেখানে সেই মামলা ছিল তার মক্কেলের, তিনি কেবল আইনি সাহায্য দিয়েছেন। তার মক্কেলের হয়ে মামলা লড়ার জন্য ফিজ নিয়েছেন। বড় বড় উকিলেরা লক্ষ লক্ষ টাকার ফিজ নিয়ে থাকেন, নেবেনই তো। ওই যে ঘোড়া আগার ঘাস সে দোস্তি করেগা তো খায়েগা ক্যা। তো এই হিসেব ধরেই সিপিএম সাংসদ, বড় উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি প্রার্থী বা বলা যাক বঞ্চিত চাকরি প্রার্থীদের ন্যায্য লড়াইয়ের জন্য আদালতে হাজির হয়েছেন, ওকালতি করেছেন। তার থেকে বেশ কিছু দুর্নীতিও বেরিয়ে এসেছে। মানুষ বুঝেছেন একটা ভালো রকমের দুর্নীতি ছিল। এবং মজার ব্যাপার হলো, এই মামলা লড়তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়রেরা মিলে 27 লক্ষ টাকা ফিজ নিয়েছেন। ফিজ দিয়েছেন ওই বেকার যুবক যুবতীরা। হ্যাঁ, 27 লক্ষ টাকা। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, মামলা লড়তে তো পয়সা খরচ হয়, কিন্তু তিনি তো নিজে হাতে টাকা নেননি, নেনও না। তাই কত টাকা জানা নেই, কিন্তু টাকা যে খরচ হয়েছে, ওই বেকার যুবক যুবতীদের গ্যাট থেকে টাকা যে বেরিয়েছে তা অস্বীকারও করেননি। এমনিতে এখানেও ঘোড়ার ঘাসের উপমা আনা যেতেই পারে, কিন্তু সমস্যা হলো এটা এই সময়ের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। প্রশ্ন তো উঠবেই যে এই দুর্নীতির ইস্যুতেও দলের একজন সাংসদ বেকার যুবক যুবতীদের কাছ থেকে এই পরিমাণ টাকার লেনদেনের অংশীদার হলেন, তার আইনি যথার্থতা নিয়ে প্রশ্ন না উঠলেও নৈতিক প্রশ্ন তো থেকেই যায়, তাই না? আমরা সেই প্রশ্নই করেছিলাম আমাদের দর্শকদের। বেকার যুবক যুবতীদের চাকরির আইনি লড়াইয়ে সামিল বিকাশ ভট্টাচার্য এবং তার সহযোগী উকিলেরা 27 লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। সাধারণ মানুষ হিসেবে আপনাদের কি প্রতিক্রিয়া? শুনুন তারা কি বলেছেন। বেকার ছেলেদের পাশে যদি উনি দাঁড়াতেন তাহলে উনি প্রফেশনালি গিয়ে দেখাতেন। এটা তো প্রফেশনাল গিয়ে দেখানো হয়ে গেল। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এইসব কথা বলে প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা চলছে। 27 লক্ষ টাকাটা নেওয়াটা মানে একটু অযুক্তিকর হয়ে গেছে, কিন্তু মানুষের জন্য যেটা লড়াই করছে সেটাকে সাধুবাদ দিই। কিন্তু অতি জঘন্য কাজ করেছে। মানে বর্তমানে বিকাশ ভট্টাচার্যকে যে হিসাবে মানুষ চিনত, তাতে তো উনিও তো টাকার অঙ্কে বিক্রি হয়ে গেছে। মিথ্যে কথা বলেই আজকে সরকারটা এই জায়গায় পৌঁছে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পয়সার এপিট আর ওই পিঠ, যাহা তৃণমূল তাহাই সিপিএম। উনি যে লড়াইটা লড়ছেন বেকার যুবক এবং যুবতীদের জন্য, হয়তো উনি বেশি নিয়ে ফেলেছেন। আমরা চাইবো রাজ্যবাসী হিসেবে যে উনি যে লড়াইটা লড়ছেন তার জন্য জয় হয়। বিকাশবাবু যদি যে বেকার চাকরিওয়ালার জন্য লড়ছে এতভাবে, তো পয়সা নিয়ে লড়বে কেন? উনি ফ্রিতে ভাবে করতে পারতো, ওনার ফ্রি সাহায্য করে ওনার পাশে দাঁড়াতে পারতো পয়সা না নিয়ে। এই অন্ধকার তো আজকে থেকে শুরু হয়নি, এই অন্ধকার আজকের আগেও যে বামফ্রন্টে যে সরকার ছিল সেই সময় থেকেই শুরু হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন পেশাদার আইনজীবী হিসাবে তিনি নিতেই পারেন, কিন্তু এইটা যেন শেষ পর্যন্ত উনি লড়াইটা লড়ে দিতে চান। চাকরি প্রার্থী এতদিন ধরে বসে আছে, সর্বপ্রথম তাদের চাকরিটা আগে দেয়া হোক। এই ব্যাপারটা নিয়ে যদি সরকার একটু ভালোভাবে দেখে, এটা আমি ভালো মনে করবো। উনি কী হিসেবে টাকাটা নিলেন? মানুষের কাছে যখন মুখ ভরা গাল ভরা কথা বলেন যে আমরা মানুষের জন্য এই করছি ওই করছি, তাহলে আমরা ধরে নেব কি যে উনি এইভাবে টাকা ইনকাম করে আর বিভিন্ন মঞ্চে যান, মঞ্চে গিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন। বিকাশ ভট্টাচার্য হচ্ছেন অনেক বড় মাপের উকিল শুনেছি, কিন্তু উনি কোনো কিছুতে সফল হয়নি। ঘোড়া ঘাসের লজিক সববার জানা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে এক শানিত কণ্ঠস্বর বিকাশ ভট্টাচার্য বেকার যুবক যুবতীদের লড়াইকে সমর্থন করে আদালতে দাঁড়ালেন এবং সেই যুবক যুবতীদের পকেট থেকে 27 লক্ষ টাকা খরচ হলো। এটা বেশ দৃষ্টিকটু। উনি যদি একথা বলতেন যে আমার সহযোগী জুনিয়র উকিলেরা কিছু টাকা নিয়েছেন, এই মামলা লড়তে আমি টাকা নিইনি, তাহলে তার এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষের কাছে দৃষ্টান্ত হতো। কিন্তু এখন সাধারণ মানুষ অস্ফুট স্বরে কেবল এটাই বলতে পারে, একটু ব্রুটে, হাই ব্রুটাস, তুমিও। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।